আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো, গল্পটার জন্য ওয়েট করতেছো এন্ড অনেক বেশি এক্সাইটেড আজকের পর্বের জন্য। সো চলে আসলো বিধবা মেয়েকে বিয়ে গল্পের পার্ট 6। তো আসো গল্পটা শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, তোমরা গল্পটা শোনার সময় অবশ্যই হেডফোন কিংবা ইয়ারফোন ইউজ করবা, তাহলে গল্প শুনে পাশাপাশি আমার ভয়েস শুনে তোমরা আলাদা একটা ফিল পাবা। সো আসো কানে হেডফোন ইউজ করো এবং নড়াচড়া দিয়ে গল্প এনজয় করো। সকালে উঠে দেখি টেবিলে চা রাখা। আমি অবাক হয়ে মনে মনে ভাবলাম, কি ব্যাপার, সিরাত তো অসুস্থ, তাহলে চা রাখলো কে? হঠাৎ করে চোখে পড়লো পাশে একটা চিরকুট রাখা। চিরকুট দেখে আর বুঝতে বাকি রইলো না যে এটা সিরাতি হবে। চিরকুট খুলে আমি পড়তে শুরু করলাম। লেখাগুলো এমন ছিল যে কালকে রাতে অনেক অসুস্থ ছিলাম, এজন্য সময় মতো চা আনতে পারিনি। প্লিজ কিছু মনে করবেন না, আমার উপর রেগে থাকবেন না। নেক্সট টাইম আর কখনো এমনটা হবে না। চিরকুটটা পড়ার সময় মনের অজান্তে যেন চোখে পানি চলে আসছিল। মনে মনে ভাবলাম, একটা মেয়ে কিভাবে এতটা ধৈর্যশীল হয়, এতটা কেয়ারিং হয়। যাই হোক, আজকে সিরাতকে মোটামুটি সুস্থ লাগে। আমি সকলের সাথে ব্রেকফাস্ট করে অফিসের উদ্দেশ্যে বের হতে যাব, এমন সময় নাইরা বলে ওঠে, বাবাই আমার জন্য চকলেট আনতে ভুলবা না কিন্তু। আমি তাকে কোলে নিয়ে কপালে চুমু খেয়ে বললাম, ঠিক আছে মামুনি, এবার লক্ষ্মী মেয়ের মতো মায়ের সাথে খেয়ে নাও। নাইরার সাথে প্রথমবার এমন ভালো ব্যবহার দেখে সবাই যেন অবাক। সিরাত এবং মা একে অপরের দিকে তাকাচ্ছে, তারা যেন বিশ্বাসই করতে পারছে না। আমার শাশুড়ি তো কিছুই জানে না, সে তো আনন্দে আত্মহারা। যাই হোক, বাসা থেকে বের হয়ে নিজেকে কোশ্চেন করলাম, আচ্ছা আমার মতো এত জঘন্য অভিনেতা কি পৃথিবীতে আর কেউ আছে? আমি আমার ভুলগুলো বুঝতে পারলেও ইরার প্রতি থাকা গভীর ভালোবাসার জন্য ভুলগুলো আর শুধরানোর সুযোগ হয়ে ওঠে না। এভাবে কয়েক মাস কেটে গেল, সবকিছু স্বাভাবিক, কিন্তু আমার ভিতরে অস্বাভাবিক যন্ত্রণা চলতেছে। যেহেতু ইরাকে কথা দিয়েছি যে আমি তাকে বিয়ে করব, সো যেভাবেই হোক বিয়ে তো তাকে করতেই হবে। দেখতে দেখতে সিরাতের সঙ্গে আমাদের বিয়ের প্রায় 3 বছর হয়ে গেল। তারপর সিদ্ধান্ত নিলাম যে না, এই সম্পর্ককে আর স্থায়ী করতে চাই না। এখন হাজারো চেষ্টা করেও সিরাতের একটা ভুল খুঁজে পাই না। সে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমার সব কথা পালন করে। হাজারো চেষ্টা করেও যখন তার কোনো দোষ খুঁজে পাচ্ছিলাম না, তখন আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে না, আমি মাকে সরাসরি বলে দিব যে তার কোনো দোষ নেই, কিন্তু আমি তাকে ডিভোর্স দিব। তাকে নিয়ে আমি সংসার করতে চাই না। আমি আমার ভালোবাসার মানুষ ইরাকে বিয়ে করতে চাই। যেমন ভাবা তেমন কাজ। একদিন অফিস থেকে সন্ধ্যায় বাসায় এসে দেখি নাইরা, সিরাত এবং আমার আম্মু 3 জন বসে আছে। আমি তাদের কাছে গিয়ে দাঁড়াতেই নাইরা আমার কোলে আসতে চাইলো, কিন্তু ওই দিন আমি কোলে নিলাম না। আমি দ্রুত বলতে শুরু করলাম, মা আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না। ইরার সাথে আমার বহু বছরের সম্পর্ক, আমি তাকে বিয়ে করতে চাই এবং সিরাতকে আমি ডিভোর্স দিতে চাই। তুমি আমাকে যতই বোঝানোর চেষ্টা করো না কেন, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবো না। আমার মুখে এমন কথা শুনে মা এবং সিরাত চোখের পানি ধরে রাখতে পারলো না। আমি আর এক মুহূর্ত দেরি না করে উঠে রুমে চলে গেলাম। সিরাতও নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। এদিকে সিরাতকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার আম্মু খুঁজে পাচ্ছিল না, তাই সেও চুপচাপ কান্না করতেছিল, কিছুই বললো না। নাইরাকে কিছু বুঝতে দিবে না, এজন্য মা কান্না লুকিয়ে তাকে নিয়ে রুমে চলে গেল। খাওয়া দাওয়া না করে আমি শুয়ে পড়লাম। দু চোখের পাতা আজও এক করতে পারছি না। জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আচ্ছা আমি কোনো ভুল করতেছি না তো? এজন্য আমাকে পস্তাতে হবে না তো? যাই হোক, একটা পর্যায়ে মনকে সান্ত্বনা দিয়ে বললাম, আরে না, আমি তোমার ভালোবাসার মানুষকে পাচ্ছি, তাহলে পস্তাতে হবে কেন? এভাবে চিন্তা করতে করতে কখন যে রাত 3টা বেজে গেল টেরই পেলাম না। হঠাৎ করে মনের ভিতরে কেমন যেন যন্ত্রণা অনুভব করলাম। সিরাতকে খুবই দেখতে ইচ্ছে করছিল, এমনটা এর আগে কখনোই হয় নাই। কি অদ্ভুত, তাকে আমার ভালো লাগে না, আমি অন্য কাউকে ভালোবাসি। কিন্তু যখন তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিলাম, তবে আজকে কেন তার প্রতি এমন অদ্ভুত অনুভূতি কাজ করতেছে? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চুপে চুপে তার রুমের দিকে এগিয়ে গেলাম। দরজার কাছে দাঁড়াতেই ভিতর থেকে ফোপানির আওয়াজ আসতেছিল। মনে হচ্ছিল কেউ যেন কারোর সাথে কথা বলছে। ব্যাপারটা আমি বুঝলাম না। আজকে তো নাইরাও মায়ের রুমে ঘুমিয়েছে, তাহলে সিরাত ফুপিয়ে ফুপিয়ে কান্না করে কার সাথে এমন কথা বলতেছে? ব্যাপারটা কোনোভাবেই বুঝতেছিলাম না। তারপর দরজায় কান লাগিয়ে শোনার চেষ্টা করলাম এবং একটা পর্যায়ে বুঝলাম সে তাহাজ্জুদে নামাজ পড়তেছে এবং ফুপিয়ে ফুপিয়ে আল্লাহর কাছে কান্না করতেছে। হয়তো কোনো অভিযোগ করতেছে আমার নামে। ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। যাই হোক, ওখানে আর সময় না দিয়ে নিজের রুমে এসে ঘুমানোর চেষ্টা করলাম। সিদ্ধান্ত ফাইনাল, আমি তাকে ডিভোর্স দিবই। যাই হোক, যেমন ভাবা তেমন কাজ। পরদিন সকালবেলা সিরাতকে নিয়ে চলে গেলাম। কাগজপত্র সবকিছু রেডি, দিনমোহরের 10 লাখ টাকাও রেডি। সিগনেচার করতে যাব, এমন সময় বাসা থেকে দারোয়ান আঙ্কেলের ফোন। আঙ্কেল অস্থির হয়ে বলল, স্যার আপনারা কোথায়? ম্যাডাম তো স্ট্রোক করেছে, কোনো কথা বলছে না, চোখ বন্ধ করে আছে। আপনারা তাড়াতাড়ি আসুন, আমি তাকে নিয়ে হসপিটালে যাওয়ার ব্যবস্থা করতেছি। দারোয়ানের এমন কথা শুনে সিরাত চোখের পানি ধরে রাখতে পারলো না। আমি সিগনেচার না করে দ্রুত হসপিটালে চলে গেলাম। নাইরাকেও বাসায় রেখে আসছিলাম। হসপিটালে গিয়ে দেখি নাইরা কান্না করতেছে। আমাকে দেখেই আমার কোলে এসে আরো জোরে কান্না করতে শুরু করলো। আমরা যাওয়ার আগেই সিরাতের আব্বু আম্মু ওখানে উপস্থিত হয়েছিল।
মায়ের জন্য আমি ছটফট করছিলাম, চোখের পানি যেন থামছেই না। সিরাত এবং নাইরাও কান্না করতেছে। আমি মায়ের কাছে যেতে চাইলে ডক্টর আটকে দেয় এবং বাইরে ওয়েট করতে বললে। 1 ঘন্টা ওয়েট করার পরে ডক্টর যখন বের হলো, সে বের হয়ে বলল, দেখুন রোগের অবস্থা আশঙ্কাজনক, জ্ঞান এখনো ফেরেনি, ফেরার সম্ভাবনাও খুব কম। আমি চিৎকার করে কান্না শুরু করলাম। ডক্টর আমাকে সান্ত্বনা দিয়ে বলল, এখনই ভেঙে পড়বেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, তাকে বলুন তিনি চাইলে 1 মুহূর্তে সবকিছু সমাধান করে দিতে পারে। এটা বলে ডক্টর চলে গেল। তারপর আমার শ্বশুর আমাকে সান্ত্বনা দিয়ে বলল, দেখো বাবা, ভেঙে পড়লে হবে না, আমাদেরকে স্ট্রং থাকতে হবে। তারপর না খেয়ে না ঘুমিয়ে হসপিটালে কাটিয়ে দিলাম 3 দিন। সিরাতেরও ঘুম খাবার সবকিছু হারিয়ে গেছে। নাইরা অসুস্থ হয়ে পড়বে বলে তাকে নিয়ে তার নানু বাসায় চলে গেছে। মাঝে মাঝে এসে আমাদেরকে দেখে যায়। 4 দিনের দিন ডক্টর এসে আমাকে হঠাৎ বলে, রোগের জ্ঞান ফিরেছে, তবে সেটা অল্প সময়ের জন্য। রোগের সবচেয়ে আপনজন, সবচেয়ে কাছের মানুষ, তার কাছে যেতে পারেন, তবে তার সাথে বেশি কথা বলবেন না, তাকে প্রেশারাইজ করবেন না। আমি সিরাতের দিকে তাকালাম, বললাম, তুমিও চলো, কারণ এতদিনে আমি এটা বুঝে গিয়েছি যে আমার আম্মু আমার থেকেও সিরাতকে বেশি ভালোবেসে ফেলেছে। হঠাৎ করে খেয়াল করলাম আমার শাশুড়ি নাইরাকে নিয়ে হসপিটালে চলে এসেছে। নাইরার নাকি তার দাদুকে দেখার জন্য অনেক কান্না করছিল। তারপর নাইরাকে নিয়ে আমরা 3 জনেই মায়ের কাছে গেলাম। কাছে যেতেই আমার আম্মু নাইরাকে কোলে নিল এবং কান্না করতে করতে বলল, বাবা সাজিদ, জীবনে আমি তোর কোনো আবদার অপূর্ণ রাখিনি, বিনিময় তোর কাছে চাইনি, এমনকি তোর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি দ্বিতীয়বার বিয়ে পর্যন্ত বসিনি। আজ একটা জিনিস চাবো, তুই দিবি? মায়ের পা ধরে কান্না করতে করতে বললাম, হ্যাঁ মা, বলো, কি চাও তুমি? জীবন দিয়ে হলেও তোমার কথা রাখবো। মা নাইরার কপালে চুমু খেয়ে বলল, এই অবোধ শিশুটার দিকে তাকিয়ে হলেও তোরা দুজন দুজনকে ছেড়ে যাস না। মায়ের এমন কথা শুনে আমার তো জ্ঞান হারানোর মতো অবস্থা। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মা চোখ বন্ধ করে নিল। ডক্টর ঘোষণা করলো যে সে আমাদেরকে ছেড়ে চলে গেছে। মা আমাদের একা করে হঠাৎ করে ছেড়ে চলে গেল। ব্যাপারটা আমি কোনোভাবেই মানতে পারছিলাম না। মায়ের এমন আবদারে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কারণ আমি তো সিরাতকে ভালোবাসি না, আমি তো ইরাকে ভালোবাসি, তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছি। যাই হোক, মায়ের শোকে এসব ভাবা বন্ধ করে দিলাম। পাগলের মতো কান্না শুরু করলাম। সিরাতও পাগল প্রায়, কারণ তার একমাত্র আশ্রয়স্থল ছিল আমার মা, সেও তাকে ছেড়ে চলে গেল। এখন তার এবং নাইরার কি হবে? নাইরা কিছু বোঝে না, সে শুধু কান্না করে এবং কান্না করতে করতে অস্পষ্ট ভাবে বলে, দাদনু দাদনু। সো গাইস, বুঝতেছো পরবর্তী পার্ট কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে? সো তোমাদের কি মনে হয় এরপরে কি হতে যাচ্ছে? গল্পে কি হ্যাপি এন্ডিং হবে নাকি স্যাড এন্ডিং হবে? তোমাদের মতামত কমেন্টে জানিয়ে ফেলো। যাদের ধারণা সঠিক হবে, আমি কথা দিলাম আমি নিজে তাদের সাথে যোগাযোগ করে পরবর্তী কোনো গল্পে তার নাম যে কোনো একটা ক্যারেক্টারের নামে ব্যবহার করব এবং তার ভয়েসও ব্যবহার করব। সো ফটাফট কমেন্ট করে ফেলো। আর গাইস, গল্পটা কবে শেষ হবে, পরবর্তী পার্ট কবে আসবে, সবকিছু তোমাদের উপর ডিপেন্ড করে। তোমরা তো ছোট ছোট টার্গেট খুব দ্রুত কমপ্লিট করে ফেলো। এজন্য ভাবলাম আজকে তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিব। জানি সেই চ্যালেঞ্জটা চাইলেই তোমরা কমপ্লিট করতে পারবা না, সেটা তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তারপরেও বলি, যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে আমি কথা দিলাম গল্পটা আমি খুব দ্রুত 2-1 দিনের ভিতরে শেষ করে দিব। তাতে এক একটা পার্ট যত বড়ই লাগুক না কেন। চ্যালেঞ্জটা হচ্ছে এই ভিডিওতে 3000 লাইক এবং 1000 কমেন্ট করবা। জানি এটা কমপ্লিট করা অতটাও সহজ না। সো তোমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এখনই কমপ্লিট করার মিশনে নেমে পড়ো। আল্লাহ হাফেজ।